মুম্বাইয়ের এক স্যাঁতস্যাঁতে ও কুয়াশাচ্ছন্ন রাত নেমেছে। ছত্রপতি শিবাজি টার্মিনাস চত্বরে যাত্রীদের জটলা এমনভাবেই বেড়েই চলেছিল যেন সবাই তাদের কপালের কোনো না কোনো দুর্ভাগ্যের তাগিদে। সেই জনারণ্যের ভেতরেই দীর্ঘকায় এক যুবক পিঠে ভারী রুকস্যাক চাপিয়ে ক্লান্ত পায়ে টার্মিনাল ছেড়ে বাইরে আসছিল। ওর পরিচয় হল বিক্রম। বয়স সবে ২৬ পেরিয়েছে। দু চোখে এক বিশাল আকাঙ্ক্ষা এবং মানিব্যাগে মাত্র ১৫০০ রুপি। পরিবার শৈশবেই তাকে ছেড়ে বিদায় নিয়েছিল। মফস্বলে ওর পৈতৃক জরাজীর্ণ ঘর ছিল, যেখানে আজ কেবল অতিথি টিকে আছে। ও নিজের সর্বস্ব বন্ধক রেখে এসেছিল যাতে মুম্বাইয়ে পৌঁছে অভিনয়ের সুযোগ খুঁজতে পারে। স্টেশনের গেট পেরোতেই সামুদ্রিক বাতাস ওর চোখে এসে বিঁধল। তবে ওর মাথায় একটাই চিন্তা ঘুরছিল যে এই অচেনা মহানগরে ও ঘুমোবে কোথায়। ঝিরিঝিরি বৃষ্টি ক্রমশ বাড়ছিল। ও ফুটপাতের ধারে বসে থাকা এক পান বিক্রেতাকে প্রশ্ন করল, ভাই, আন্ধেরি ওয়েস্ট কোন দিকে পড়বে? পান বিক্রেতা ওকে পা থেকে মাথা নিরীক্ষণ করল, তারপর মুচকি হেসে জানালো, দেখে তো স্ট্রাগলিং অ্যাক্টরই মনে হয়। বিক্রম বিষণ্ণ হাসল, তারপর জানালো, আজ্ঞে ভাই। পান বিক্রেতা ধোঁয়া ছেড়ে জানালো, এই মায়ানগরী বহু যুবকের জীবন পিষে দেয়। ভাইসাম, পা বুঝে ফেলো। এই সতর্ক বার্তা শুনে বিক্রম খানিকক্ষণ নির্বাক দাঁড়াল। এরপর রুকস্যাকটা জোরে আঁকড়ে ধরল, যেহেতু ওর জীবনে আর ফিরে তাকানোর কোনো সুযোগই বাকি নেই। আধ ঘণ্টা বাদে ও বাস চড়ে আন্ধেরি ওয়েস্ট এসে পৌঁছল। চারপাশে প্রযোজকের স্টুডিও, থিয়েটার, কাস্টিংয়ের ব্যানার এবং অগুনতি রঙিন স্বপ্ন বুকে চেপে ঘোরা তরুণ তরুণীদের চোখে পড়ছিল। তবে প্রধান সংকট দাঁড়াল বাসস্থান। যেদিকেই ছুটত মালিকরা বিশাল ডিপোজিট হাঁকত, কেউ ২০,০০০, আবার কেউ ২৫,০০০। বিক্রমের চেহারায় ক্রমশ এক গাঢ় বিষাদ ভর করতে শুরু করল। ঘড়িতে ১০টা ছুতে চলল। বর্ষণ তখন আরও ভয়াবহ রূপ নিয়েছিল। ক্লান্তিতে ওর শরীর কাঁপছিল। সিক্ত জামা কাপড়ে ও একটা ল্যাম্পপোস্টের নিচে আশ্রয় নিয়ে ভাবছিল যে এরপর কোথায় যাবে। ঠিক তখনই ওর দৃষ্টি একটি সেকেলে অথচ বেশ গোছানো বাংলোর দিকে আটকে গেল, যেটার ফটকে নোটিশ ঝোলানো ছিল, ভাড়াটের জন্য কামরা খালি। বিক্রম ভিড় পায়ে ওই বাংলোর বারান্দা অবধি এগিয়ে গেল, তারপর দ্বিধাগ্রস্ত হাতে কড়া নেড়ে উঠল। অন্দরমহল থেকে চাবির রিংয়ের টুংটাং শব্দ ভেসে এলো, আর কয়েক পলক পরেই গেট খুলে গেল। গেট খুলতেই বিক্রম কয়েক সেকেন্ডের জন্য একেবারে স্তব্ধ হয়ে গেল। সম্মুখে এক অপরূপা নারী অপেক্ষা করছিলেন। গাঢ় নীল সালোয়ার, টানা টানা ভ্রু, মুখে এক বিষণ্ণ গাম্ভীর্য। তবে সেই গাম্ভীর্যের আড়ালে চাপা থাকা তীব্র একাকিত্ব পরিষ্কার ফুটে উঠছিল। তার বয়স সম্ভবত ৩২-এর কোঠায় হবে। ইনি হলেন মায়া সেন। তিনি শান্ত স্বরে প্রশ্ন রাখলেন, কাকে চাই? বিক্রম কয়েক পলক তো শব্দই উচ্চারণ করতে পারল না। শীষে গলা খাকারি দিয়ে জানালো, ম্যাডাম, একটি কামরা খুঁজছিলাম আমি। মায়া সেন ওর সিক্ত শার্ট এবং বিধ্বস্ত চেহারা লক্ষ্য করে সম্ভবত ওর নিরুপায়তা আঁচ করতে পারলেন। তিনি পাল্লাটা আরও কিছুটা সরিয়ে জানালেন, ভেতরে আসুন। উঠোনে প্রবল ঝড়। বিক্রম সন্তর্পণে ড্রয়িং রুমে প্রবেশ করল। ড্রয়িং রুমটা খুব বিশাল ছিল না, তবে অত্যন্ত পরিপাটি ছিল। শোকেসের উপর কিছু সাদা কালো পোর্ট্রেট সাজানো ছিল। একটি ফ্রেমে মায়া সেনকে একজন পরিচালকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল, আর ওই ফ্রেমের গায়ে রজনীগন্ধা ঝোলানো ছিল। বিক্রম আন্দাজ করল যে সেই পরিচালক আজ আর জীবিত নেই। মায়া সেন কিচেনে ঢুকলেন আর মিনিট ৫ বাদে গামছা এবং কফি হাতে ফিরলেন। তিনি জানালেন, আগে মাথাটা শুকিয়ে নিন। এত মায়া জড়িয়ে সম্ভবত কেউ যুগের পর যুগ ধরে ওকে কিছু বলেনি। বিক্রমের পলক মুহূর্তেই সিক্ত হল। ও থরথর আঙুলে কফির মগটা নিল। কফির তাপ ওর চামড়ার চেয়েও বেশি ওর বিধ্বস্ত আত্মাকে আরাম যোগাচ্ছিল। মিনিট ১০ বাদে মায়া সেন জানতে চাইলেন, কি নাম আপনার? বিক্রম উত্তর দিল, বিক্রম। মুম্বাইয়ে কি খুঁজছেন? সিনেমায় অভিনয়ের সুযোগ পেতে। এই জবাব শুনে মায়া সেন কয়েক পলক ওর চোখে চোখ রাখলেন। এরপর ম্লান হাসির ভঙ্গিতে জানালেন, আপনার লক্ষ্য তো বেশ কঠিন। বিক্রম মৃদু গলায় জানালো, লক্ষ্য কঠিন না হলে সংগ্রাম মূল্যহীন বলে মনে হতে থাকে। এই দর্শন শুনে মায়া সেন দীর্ঘকাল পর ভেতর থেকে হাসলেন, কেননা এতটা কাল বাদে কারো উক্তি তার আত্মাকে স্পর্শ করেছিল। তারপর তিনি ভাড়ার প্রসঙ্গ তুললেন। চিলেকোঠায় একটা সিঙ্গেল রুম খালি পড়ে আছে, ভাড়া ৪,০০০ রুপি। এই অঙ্ক শুনতেই বিক্রমের চেহারা ছাই বর্ণ ধারণ করল। ও আমতা আমতা করে জানালো,
আমার পকেটে এই মুহূর্তে কেবল 1500 রুপি পড়ে আছে, বাকিটুকু আমি পরে মিটিয়ে দেব। এই প্রস্তাব শুনে মায়া সেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তিনি বিক্রমের চোখের গভীরে দেখলেন, যেখানে কেবলই বিপন্নতা ধরা পড়ছিল, কোনো চালাকি ছিল না। অবশেষে তিনি শান্ত গলায় জানালেন, আচ্ছা বেশ, যা পারো তাই জমা রাখো। বিক্রম নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না। মুম্বাইয়ের মতো বস্তিতে কেউ বিনা সিকিউরিটিতে রুম ছাড়ছিল। ওর দৃষ্টি বাষ্পে ঝাপসা হল। ও পকেট থেকে নোটগুলো বের করে মায়া সেনকে বাড়িয়ে দিল এবং জানালো, আমি আপনার এই উপকারের কথা কোনোদিন মুছব না। মায়া সেন গম্ভীর গলায় জানালেন, উপকার বলে ভেব না, মাঝে মাঝে অপরিচিতকেই অচেনার অবলম্বন হতে হয়। মিনিট 15 বাদে বিক্রম ওর চিলেকোঠার রুমে ঢুকল। রুমে শুধু একটা নড়বড়ে ফ্যান, কাঠের তক্তাপোষ এবং একটা পুরনো চেয়ার ছিল। তবে ওর চোখে এই আশ্রয়টা কোনো রাজপ্রাসাদের চেয়েও কম দামি ছিল না, কেননা প্রথমবারের জন্য মুম্বাইয়ে ও একটা সুরক্ষিত আস্তানা জুটিয়েছিল। বাইরে অবিশ্রান্ত ধারায় বর্ষণ চলছিল। নিচে ডাইনিং থেকে চামচের ঠুংঠাং শব্দ আসছিল, যেখানে মায়া সেন ডিনার সাজাচ্ছিলেন। তবে সেই সন্ধ্যায় কেবল বর্ষণই নেমে আসেনি, পাশাপাশি দুটি ভগ্ন ভাগ্যের মাঝে নতুন করে বাঁচার একটা স্নিগ্ধ প্রদীপও জ্বলে উঠেছিল। মায়া সেন নিজের বিছানায় বসে গ্রিলের ফাঁক দিয়ে ঝড় দেখছিলেন। 5 বছর আগে দুর্ঘটনা তার জীবনসঙ্গীকে তার জগৎ থেকে কেড়ে নিয়েছিল। তারপর পরিজনেরা সম্পর্ক ছিন্ন করেছিল। সমাজ অত্যন্ত তীক্ষ্ণ মন্তব্য ছড়েছিল। নিঃসঙ্গতা তাকে মানসিকভাবে রুক্ষ এক পাথরে পরিণত করেছিল। তবে আজ ওই স্ট্রাগলিং যুবকের সৎ দৃষ্টিতে তিনি এমন একটা সারল্য খুঁজেছিলেন যা তার মৃতপ্রায় সত্তায় স্পন্দন জাগিয়েছিল। অন্যদিকে উপরে নিজের তক্তাপোষে শুয়ে বিক্রম সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবছিল। ও ঘুণাক্ষরেও টের পায়নি যে ঠিকানায় ও পেইং গেস্ট হয়ে ঢুকেছে, ওখানেই ও জীবনের সবচেয়ে পবিত্র আশ্রয় খুঁজে পাবে। আর এই গম্ভীর একাকী নারীই একদিন ওর গোটা পৃথিবী হয়ে দাঁড়াবে। মুম্বাইয়ের পরের সকালটা মৃদু রোদ আর সামুদ্রিক হাওয়ার সাথে শুরু হলো। ঠিক 5টার কাঁটায় বিক্রমের তন্দ্রা টুটে গেল, কারণ মফস্বলের রুটিন তখন ওর অভ্যেসে মিশেছিল। ওর ছোট্ট জানালার গ্রিল সরাতেই দেখল নিচে আন্ধেরির রাস্তাগুলো আস্তে আস্তে জেগে উঠছে। কিছু দোকানদার উনুন ধরাচ্ছিল, কয়েকজন যুবক কাঁধে পোর্টফোলিও নিয়ে স্টুডিওর দিকে হাঁটছিল, আর নিচে বাগানে মায়া সেন গোলাপ গাছে জল ঢালছিলেন। ফিকে কমলা শাড়িতে তাকে ভোরের আলোর মতোই স্নিগ্ধ দেখাচ্ছিল। বিক্রম কয়েক সেকেন্ড অনমনে তাকে দেখতে থাকল। ওর মনে এক অচেনা প্রশান্তি ছেয়ে যেতে থাকল। বহু যুগ পর ওর একটা আপন নীড়ের মতো অনুভূতি জাগছিল। ঠিক তখনই নিচ থেকে মায়া সেনের ডাক ভেসে এলো, বিক্রম ভাই, নিচে এসো, কফি হয়ে গেছে। ভাই ডাকটা শুনতেই বিক্রমের বুকে এক চাপা কষ্ট মোচড় দিল, কারণ শৈশবের পর সম্ভবত এই প্রথম কেউ ওকে এত আদর দিয়ে ডেকেছিল। ও তড়িঘড়ি নিচে নামল। মায়া সেন ওর টেবিলে কফি এবং 2টো রুটি সাজিয়ে দিলেন। বিক্রম আমতা আমতা করে জানালো, আমি স্ট্রিটে কিছু খেয়ে নেব। মায়া সেন মৃদু হাসলেন, তারপর জানালেন, মুম্বাইয়ের রাস্তার খাবার খেয়ে পেট খারাপ করে বসবে, আমার বাড়িতে থাকতে হলে পরিবারের সদস্যের মতোই থাকো। এই কথা শুনে বিক্রম কিছুক্ষণ নিশ্চুপ রইল, কারণ ওর তো কারো স্নেহ মেনে নেওয়ার কোনো অভ্যেস ছিল না। ও আস্তে আস্তে চিবাতে শুরু করল। মায়া সেন ওর দিকে এমনভাবে চেয়েছিলেন যেন একজন দিদি তার ছোট ভাইকে তৃপ্তি সমেত দেখেন। তবে তার সত্তায় যে আবেগ জন্মেছিল তা শুধুই স্নেহ ছিল না, সম্ভবত নিঃসঙ্গতার সেই শূন্য স্থানটা আস্তে আস্তে ভরাট হতে শুরু করেছিল। ব্রেকফাস্ট শেষ করার পর বিক্রম স্টুডিও এবং অডিশন খুঁজতে বেরিয়ে পড়ল। সারা দিন ও ফিল্ম সিটির অলিগলিতে ঘুরপাক খেতে লাগল। চারপাশে কেবলই ইঁদুর দৌড়ছিল। প্রত্যেকটা মানুষ দুশ্চিন্তায় ডুবেছিল। কেউ পোর্টফোলিও দিচ্ছিল, কেউ কাস্টিং ডিরেক্টরের খোঁজ নিচ্ছিল। তবে বিক্রমের হাতে এত পুঁজি ছিল না যে ও নামিদামি অ্যাক্টিং স্কুলে ভর্তি হতে পারে। ও মনস্থির করল যে থিয়েটার গ্রুপে যোগ দিয়েই নিজেই অভিনয় শিখবে। বিকেল নাগাদ ও একটি লোকাল থিয়েটার দলে ভর্তি হয়ে গেল। তবে ফেরার পথে ওর পা ক্লান্ত হয়ে আসছিল, কারণ মানিব্যাগে এখন মাত্র 200 রুপি অবশিষ্ট ছিল। ও ভাবছিল যে আগামী দিনের খরচ কিভাবে মিটবে। তখনই ওর মনে পড়ল যে নিচে মায়া সেন একাই থাকেন। সম্ভবত বাড়ির কিছু কাজ করে ও তাকে সাহায্য করতে পারে। রাতেও যখন ফিরে এলো তখন মায়া সেন কিচেনে ডিনার বানাচ্ছিলেন।
বিক্রম নম্রকণ্ঠে প্রস্তাব দিল, আপনার যদি আপত্তি না থাকে তবে আমি সংসারের কিছু সাহায্য করে দিতে পারি। মায়া সেন ফিরে ওর চোখে তাকালেন এবং জানালেন, তুমি অডিশনে মন দাও, সেটাই সবচেয়ে বড় কাজ। বিক্রম জানালো, কিন্তু আমি তো মাগনা থাকতে পারি না। এই যুক্তি শুনে মায়া সেন কিছুক্ষণ চুপ করে ভাবলেন, এরপর জানালেন, আচ্ছা বেশ, মাঝে মাঝে গ্রসারি থেকে শাকসবজি কিনে এনো। ওই রাতে দুজনে প্রথমবারের মতো একসাথে বসে ডিনার সারছিলেন। রেডিও বন্ধ ছিল, ডাইনিংয়ে কেবল চামচের টুংটাং শব্দ এবং দুজনের নিচু গলার আলাপ প্রতিধ্বনিত হচ্ছিল। মায়া সেন জানতে চাইলেন, তোমার গ্রামে কে কে থাকে? এই প্রশ্নটা কানে আসতেই বিক্রমের মাথা নিচু হয়ে গেল। ও বিষণ্ণ স্বরে জানালো, কেউ নেই। মায়া সেন চমকে উঠলেন। বিক্রম বিস্তারিত জানালো, মা শৈশবেই মারা গেছেন, বাবাও কয়েক বছর আগে বিদায় নিয়েছেন, এখন দেশে শুধু জরাজীর্ণ ভিটেটাই পড়ে আছে। এই কথা শোনাতে গিয়ে ওর স্বর ভারী হয়ে এলো। মায়া সেনের বুকেও হঠাৎ এক তীব্র ব্যথা জেগে উঠল। তার মনে হল, যুবকটিকে বাইরে থেকে যতটা রুক্ষ দেখায়, মন থেকেও ততটাই বিধ্বস্ত। তিনি পরম স্নেহে জানালেন, আজ থেকে নিজেকে আর অনাথ ভেব না। এই কথা কানে যেতেই বিক্রমের পলক বাষ্পে ভরে উঠল। তবে ও দৃষ্টি নামিয়ে নিল, যাতে মায়া সেন ওর অশ্রু দেখতে না পান। আগামী কয়েক সপ্তাহে দুজনের মাঝে আস্তে আস্তে অন্তরঙ্গতা বাড়তে থাকল। ভোরে মায়া সেন ওকে কফি দিয়ে তন্দ্রা থেকে জাগাতেন, ডিনারে ওর জন্য প্লেট সাজাতেন, আর বিক্রমও দোকান থেকে টুকিটাকি আনত, প্লাগবোর্ড সারাই করে দিত, সংসারের ছোটখাটো মেরামত করে দিত। এখন বাংলোটা আগের চেয়ে অনেক সজীব মনে হতে থাকল। অনেক কাল বাদে ওই বাংলায় কারো আড্ডা শোনা যেতে থাকল। তবে প্রতিবেশীদের দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে বদলাতে শুরু করেছিল। পাড়াপড়শিরা গুঞ্জন করতে শুরু করেছিল যে এক সুদর্শন তরুণ এবং একাকী নারী একই ছাদের নিচে থাকে। কিছু প্রতিবেশী বাজে মন্তব্য ছড়ত, কিছু লোক নোংরা চোখে দেখত। তবে মায়া সেন কখনোই এসব গুজবে কান দেননি, কেননা তিনি অতীতে এর চেয়েও অনেক নোংরা খেলা সহ্য করে নিয়েছিলেন। এক সন্ধ্যায় ভীষণ জোরে কালবৈশাখী হচ্ছিল। লোডশেডিং হয়ে গিয়েছিল। গোটা বাংলোটা ঘুটঘুটে অন্ধকারে ডুবেছিল। বিক্রম ওপরে নিজের রুমে ডায়ালগ মুখস্থ করছিল। ঠিক তখনই হঠাৎ ও নিচে গ্লাস ভাঙার আওয়াজ শুনতে পেল। ও ছুটে নিচে নেমে দেখল, মায়া সেন অন্ধকারে স্লিপ খেয়ে পড়ে গেছেন। তার গোড়ালিতে আঘাত লেগেছিল। বিক্রম সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসল এবং আতকে ইঁঠে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? ও তড়িঘড়ি তার কবজি ধরে তাকে টেনে তুলল। ওই মুহূর্তে দুজনের দৃষ্টি একে অপরের সাথে মিলে গেল, আর মনে হল পৃথিবী যেন কয়েক পলকের জন্যে থমকে গেছে। বাইরে ঝড়ের গর্জন আছড়ে পড়ছিল, কিন্তু ভেতরে দুজনের বুকের ধুকপুকামি তার চেয়েও অনেক প্রবল হয়ে উঠেছিল। বিক্রম তাকে পাঁজা কোলা করে সোফায় বসাল, তারপর তার গোড়ালিতে মলম লাগাতে শুরু করল। মায়া সেন পপলক দৃষ্টিতে ওকে দেখেই যাচ্ছিলেন। 5 বছর বাদে কেউ এত যত্ন আর উৎকণ্ঠা নিয়ে তার পরিচর্যা করেছিল। তার পলক সামান্য বাষ্পাচ্ছন্ন হয়ে উঠল। তিনি শান্ত স্বরে জানতে চাইলেন, তুমি আমার এত যত্ন কেন নাও? বিক্রম কয়েক সেকেন্ড নীরব রইল। এরপর জানালো, কারণ এই মহানগরে আপনি আমাকে কেবল আশ্রয়ই দেননি, টিকে থাকার সাহস জুগিয়েছেন। এই কথা কানে যেতেই মায়া সেনের আত্মা শিউরে উঠল। ওই রাতে দুজনে আলাদা আলাদা রুমে শুতে গেলেও কারো চোখে পাতাতেই তন্দ্রা ছিল না। দুজনের মনে নতুন কোনো আবেগের জন্ম নিচ্ছিল, এমন এক বাঁধন যা এখনও ভাষার রূপ পায়নি, তবে যার গভীরতা দুজনেই টের পেতে শুরু করেছিল। মুম্বাইয়ের সেই ঝোড়ো রাতে দুটো নিঃসঙ্গ আত্মা আস্তে আস্তে একে অপরের কাছাকাছি আসতে শুরু করেছিল, আর তারা নিজেরাও বুঝত না যে এই বন্ধনই আগামী ভবিষ্যতে তাদের গোটা সমীকরণটা পাল্টে দিতে চলেছে। ক্যালেন্ডার আস্তে আস্তে এগোতে থাকতে লাগল, এবং দেখতে দেখতে মায়া সেনের বাংলোয় বিক্রমের 8 মাস পেরিয়ে গেল। এখন ওই বাংলোটিকে ওর পেইং গেস্ট রুম নয়, বরং নিজের আসল ঠিকানা বলে মনে হতে শুরু করেছিল। ভোরে মায়া সেনের সুমধুর ডাকে ওর সকাল হতো। নিচে কিচেন থেকে আসা কফির অ্যারোমা ওর এনার্জির উৎস হয়ে দাঁড়িয়েছিল। আর সন্ধ্যায় যখন ও বিধ্বস্ত হয়ে অডিশন থেকে ফিরত, তখন মায়া সেন রোজ ওর জন্যে ডিনার সাজিয়ে রাখতেন। বিক্রম দিন রাত হাড় ভাঙা মেহনত করছিল। থিয়েটারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রিহার্সেল দিত, বিখ্যাত স্ক্রিপ্ট থেকে ডায়লগ মুখস্থ করত।
দিনের পর দিন না খেয়ে কাটিয়ে দিত। ওর চোখের নিচে ডার্ক সার্কেল জমতে শুরু করেছিল, তবে ওর জেদ আগের চেয়েও অনেক দৃঢ় হয়ে উঠছিল। এদিকে মায়া সেনও আস্তে আস্তে পাল্টাতে শুরু করেছিলেন। যে মানুষটি এককালে সারাদিন গুমড়ে থাকতেন, এখন টুকটাক মজায় খিলখিল করে হাসতে শুরু করেছিলেন। তার আঙিনায় পুনরায় বসন্ত ফিরে এসেছিল। তবে এসবের ভিড়ে দুজনের মনে যে প্রেমের জন্ম নিচ্ছিল তা এখন ক্রমশ তীব্র হতে শুরু করেছিল। বিক্রম প্রায়শই নিজেকে সংযত করার চেষ্টা চালাত, কেননা ও বুঝত যে মায়া সেন ওর চেয়ে অভিজ্ঞ এবং পৃথিবী কখনোই এই অসম প্রেমকে মেনে নেবে না। তবে হৃদয় কি আর সমাজের শেকল মানে? এক রাতে বিক্রম স্টুডিও থেকে ভীষণ দেরিতে ফিরল। ওই দিন ওর স্ক্রিন টেস্ট মারাত্মক বাজে হয়েছিল। ও মানসিকভাবে একেবারে চূর্ণ হয়ে গিয়েছিল। রুমে ঢুকেই ও রুকস্যাকটা মেঝেতে ছুঁড়ে মারল, তারপর গুমড়ে মেরে নিজের বিছানায় শুয়ে পড়ল। নিচে মায়া সেন আঁচ করলেন যে কোনো অঘটন ঘটেছে। মিনিট 10 বাদে তিনি ডিনার নিয়ে ওর চিলেকোঠায় উপস্থিত হলেন। বিক্রম ব্যালকনির গ্রিল ধরে অন্ধকারে রাস্তার দিকে চেয়েছিল। মায়া সেন শান্ত স্বরে জানতে চাইলেন, কি ঘটেছে? বিক্রমের স্বর হতাশ শোনাল। সম্ভবত আমাকে দিয়ে অভিনয় হবে না। মুম্বাইয়ে বহু ট্যালেন্ট ঘুরছে, প্রত্যেকেই আমার থেকে সেরা। এই আক্ষেপ করতে করতে ওর পলক বাষ্পে ভিজে উঠল। মায়া সেন কয়েক মুহূর্ত ওর চোখে চেয়ে রইলেন, এরপর ওর গা ঘেঁষে বসলেন। তিনি জীবনের প্রথম ওর চুলে বিলি কাটলেন এবং বোঝালেন, পিছিয়ে পড়া যোদ্ধারা লড়াই করা থামায় না বিক্রম, এবং যে লড়াই করা থামায় না তাকে কোনোদিন এই পৃথিবীও দাবিয়ে রাখতে পারে না। বিক্রম তার চোখে তাকাল। ওই ক্ষণে ওর মনে হল যেন ওর দিদি ফিরে এসেছে। তবে এই আকর্ষণ কেবল স্নেহের ছিল না, এর থেকে অনেকটা বেশি ঐশ্বরিক ছিল। মায়া সেন ওর গালের অশ্রু মুছে দিলেন এবং জানালেন, তুমি একদিন দারুণ নামজাদা সুপারস্টার হবে। আমার নিজের থেকেও তোমার প্রতি অগাধ ভরসা আছে। এই কথা কানে যেতেই বিক্রমের বুক ভরে উঠল। ও আবেগের বশে তার আঙুল চেপে ধরল। দুজনেই বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। কামরায় কেবল দুজনের বুক ধরপড়ানির শব্দ ভাসছিল। এরপর বিক্রমের হুঁশ ফিরল ও কি করে বসেছে। ও তড়িঘড়ি পিছিয়ে গেল এবং বলল, ক্ষমা করবেন। তবে মায়া সেন নিজের আঙুল সরালেন না। তার দৃষ্টিতেও সেই অভিন্ন যন্ত্রণা এবং তীব্র আকর্ষণ ছিল যা বিক্রম ফিল করছিল। ওই রাতে দুজনে বহুক্ষণ চোখ বুঝতে পারল না। দুজনের বুক এখন একে অপরের টানে স্পন্দিত হতে শুরু করেছিল। তবে কেউই এই প্রেমকে কোনো পরিণতি দেওয়ার হিম্মত দেখাতে পারছিল না। আগামী কয়েকদিন দুজনের মাঝে একটা চাপা আড়ষ্ঠতা চলে এলো। বিক্রম তার দিক থেকে দৃষ্টি লুকিয়ে রাখতে শুরু করল এবং মায়া সেনও নিজেকে গুটানোর কসরত করতে লাগলেন। তবে প্রেম যত চাপানো যায় ততই তীব্র হয়ে ওঠে। একদিন মায়া সেনের ভীষণ ডেঙ্গু হল। গোটা শরীর কাঁপছিল। তবে তিনি বিক্রমকে বলাটা দরকারি মনে করলেন না, কেননা তিনি চাইতেন না যে ওর রিহার্সালের ক্ষতি হোক। তবে সন্ধ্যায় যখন বিক্রম বাংলোয় ফিরল এবং মায়া সেনকে ওই দশায় দেখল, তখন ও আতকে উঠল। ও তড়িঘড়ি করে ফিজিশিয়ান ডাকল, মেডিসিন কিনে আনল। সারা রাত তার কপালে আইস ব্যাগ চেপে বসে থাকল। মায়া সেন নিশুতি রাতে যখন চোখ খুললেন, তখন খেয়াল করলেন বিক্রম মেঝেতে বসে থাকতেই ঢুলে পড়েছে এবং ওর আঙুলটা ততক্ষণ তার কবজির ওপর আটকে রয়েছে। তিনি ওকে পলকহীনভাবে দেখতে শুরু করলেন। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে নামল, কেননা 5 বছরে এই প্রথম কেউ তার এতটা যত্ন নিয়েছিল। তিনি মৃদু হাতে বিক্রমের মাথায় স্নেহ বুলিয়ে দিলেন। একদম সেই মুহূর্তেই বিক্রমের ঘুম ভেঙে গেল। দুজনের দৃষ্টি বিনিময় হল এবং এ দফায় দুজনের পলকে আটকে থাকা রোম্যান্সগুলো স্পষ্টভাবে ধরা পড়ছিল। মায়া সেন মৃদু গলায় প্রশ্ন করলেন, তুমি আমার পেছনে এত সময় কেন দাও? বিক্রম কয়েক মুহূর্ত নির্বাক হয়ে থাকল। এরপর ওর কণ্ঠ কেঁপে গেল, কারণ আমি আপনাকে ছাড়তে পারব না। এই কথা কানে আসতেই মায়া সেনের শ্বাস রুদ্ধ হল। তার বুক ভীষণ জোরে ধুকফুক করতে শুরু করল। তিনি শান্ত স্বরে প্রশ্ন করলেন, বুঝতে পারছো তুমি কি বলছ? বিক্রমের পলক ভিজে উঠেছিল। হ্যাঁ জানি, আমি নিজেকে শোধরানোর অনেক কসরত করি, কিন্তু সামলাতে পারি না।
আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কামরা জুড়ে আচমকা নিস্তব্ধতা নেমে এলো। বাইরে রাতের অন্ধকার আর বৃষ্টির মৃদু শব্দ দুজনের মনের অবস্থা বর্ণনা করছিল। মায়া সেনের গাল বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করল। তিনি কাঁপা কাঁপা স্বরে জানালেন, আমি তোমার থেকে অভিজ্ঞ বিক্রম। আমি একজন সন্তানহীনা। সমাজ আমাদের কখনোই বাঁচতে দেবে না। বিক্রম সাথে সাথে তার কাছে এগোলো এবং জানল, আমার সমাজকে দরকার নেই, আমার কেবল আপনাকে দরকার। এই কথা শুনেই মায়া সেন ফুটিয়ে উঠলেন। 5 বছরের একাকিত্ব, বঞ্চনা, কটু কথা সব জলের ধারা হয়ে বইতে শুরু করল। তিনি কাঁদতে কাঁদতে নিজের মুখ বিক্রমের বুকে লুকিয়ে ফেললেন। বিক্রম তাকে নিজের বুকে জড়িয়ে ধরল। দুজনে অনেকক্ষণ সেভাবেই বসে থাকল, যেন দুজন বিচ্ছিন্ন আত্মা অবশেষে একে অপরকে খুঁজে পেয়েছে। ওই রাতে প্রথমবারের মতো দুজনে একে অপরের কাছে নিজের মনের আবেগ প্রকাশ করেছিল। তবে সেই সাথেই তাদের সামনে এক নতুন সংগ্রামও এসে দাঁড়িয়েছিল, কেননা তাদের সমীকরণ এত সহজ ছিল না। বয়সের পার্থক্য, সমাজের দৃষ্টিভঙ্গি, মানুষের নোংরা কথা এবং সবচেয়ে বড় লক্ষ্য বিক্রমের কেরিয়ার। তবে এসবের পরেও দুজনের মন এখন একে অপরের ছাড়া অসম্পূর্ণ হয়ে উঠেছিল। মুম্বাইয়ের ওই ঝোড়ো রাতে দুজন ভগ্ন আত্মা প্রথমবার নিখাদ প্রেমের উষ্ণতা অনুভব করেছিল এবং তারা উপলব্ধি করতে পেরেছিল যে এবার তাদের জীবন আর কখনোই আগের মতো থাকবে না। ওই রাতের পর মায়া সেন এবং বিক্রমের মাঝে সবকিছু পাল্টে গিয়েছিল। এখন দুজনে একে অপরের কাছ থেকে কোনো কথা লুকাতে পারত না। তবে তা সত্ত্বেও তাদের সম্পর্কে এক অকৃত্রিম সারল্য ছিল। দুজনেই বুঝত যে তাদের ভালোবাসা কেবল মোহ নয়, বরং দুটো ভগ্ন হৃদয়ের ভরসা হয়ে উঠেছে। পরের দিন ভোরে বিক্রম যখন নিচে নামল, তখন মায়া সেন কিচেনে কফি বানাচ্ছিলেন। দুজনের দৃষ্টি বিনিময় হতেই দুজনেই মুচকি হেসে ফেলল। তবে এই হাসির আড়ালে লজ্জাও ছিল এবং নিবিড় স্নেহও ছিল। মায়া সেন শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, রাতে ঠিকমতো ঘুমিয়েছিলে? বিক্রম হেসে জানালো, আপনার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে এলো না। এই কথা শুনেই মায়া সেন লজ্জা পেয়ে গেলেন। সম্ভবত দীর্ঘ বছর পর কেউ তাকে এমনভাবে অনুভব করিয়েছিল যে তিনি আজও মোহময়ী। তবে যত তাদের সম্পর্ক গভীর হচ্ছিল, ততই দুনিয়ার নজরও বদলাতে শুরু করেছিল। পাড়ার মহিলারা এখন খোলামেলা সমালোচনা করতে শুরু করেছিল। কেউ বলতো, এত অল্প বয়সী একা নারী এবং বাড়িতে জোয়ান ছেলে। কেউ বাজে কথা বলতো, মুম্বাইয়ে কত কিছুই না হয়। মায়া সেন সব শুনতেন, তবে চুপ করে থাকতেন, কেননা তিনি জানতেন পৃথিবী কখনোই কোনো একা মহিলাকে শান্তিতে বাঁচতে দেয় না। তবে একদিন যখন বিক্রম কিছু মানুষকে তাদের সম্পর্কে নোংরা কথা বলতে শুনল, তখন ওর রক্ত গরম হয়ে উঠল। ও তাদের সামনে গিয়ে দাঁড়ালো এবং রেগে গিয়ে শোনাল, আপনাদের দৃষ্টিভঙ্গি ঠিক রাখুন, তিনি আমার সম্মানের পাত্রী। ওর চোখে এতটাই ক্রোধ ছিল যে সবাই স্তব্ধ হয়ে গেল। তবে ওই রাতেই মায়া সেন ওকে বোঝালেন, তুমি সবার সাথে ঝগড়া করলে ফোকাস কিভাবে করবে। বিক্রম জানালো, আমি আপনার অপমান মানতে পারি না। এই যুক্তি শুনে মায়া সেনের পলক বাষ্পে ভরে উঠল। তিনি জীবনের প্রথম ওর মুখমণ্ডল নিজের 2 হাতে ধরলেন এবং পরম স্নেহে জানালেন, আমার তোমার ওপর গর্ব হয়। এখন দুজনের মধ্যেকার সম্পর্ক আরও গাঢ় হয়ে উঠেছিল। তবে দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে যতক্ষণ না বিক্রম নিজের পায়ে দাঁড়াচ্ছে, ততক্ষণ তারা নিজেদের প্রেমকে দুনিয়ার আড়াল থেকে লুকিয়ে রাখবে। এরপর বিক্রম নিজেকে পুরোপুরি অভিনয়ে সঁপে দিল। ও ভোর 4টের সময় জাগত, অনেক রাত অবধি রিহার্সেল করত। বহুদিন এমন কেটে যেত যখন ও মাত্র 4 ঘন্টা ঘুমত এবং প্রতিদিন রাতে মায়া সেন ওর জন্য কফি বানিয়ে আনতেন। যখন ওর চোখ ক্লান্ত হয়ে যেত, তখন তিনি ওর মাথায় তেল মাখিয়ে মালিশ করে দিতেন। কখনো কখনো বিক্রম রিহার্সাল করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়ত যে স্ক্রিপ্টের ওপরই ঘুমিয়ে পড়ত এবং তখন মায়া সেন সন্তর্পণে ওর গায়ে চাদর জড়িয়ে দিতেন। তাদের ভালোবাসা খুব স্নিগ্ধ ছিল, তবে অত্যন্ত গভীর ছিল। এক রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, বিদ্যুৎও চলে গিয়েছিল। বিক্রম মোমবাতির আলোয় ডায়লগ পড়ছিল। ঠিক তখনই মায়া সেন ওর জন্য আদা চা নিয়ে এলেন। বিক্রম তার আঙুল আঁকড়ে ধরল এবং শান্ত স্বরে জানালো, আপনি না থাকলে আমি কবেই ভেঙে পড়তাম। মায়া সেনের পলক ভিজে উঠল। তিনি জানালেন, এবং তুমি না এলে আমি তো বাঁচতেই ভুলে গিয়েছিলাম। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। বাইরে কনকনে হাওয়া বইছিল, তবে ওই ছোট্ট কামরায় তাদের প্রেমের উষ্ণতা ছিল।
আস্তে আস্তে সময় কেটে যেতে লাগল। বিক্রম যখন প্রথমবার লিড রোলে চান্স পেল, তখন সবচেয়ে বেশি উল্লসিত মায়া সেনই হয়েছিলেন। তিনি পুরো পাড়ায় লাড্ডু বিলিয়েছিলেন। ওই রাতে তিনি নিজের হাতে বিক্রমের পছন্দের ডিনার বানিয়েছিলেন। ডিনার সারার সময় হঠাৎ তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। বিক্রম আঁতকে উঠল এবং জিজ্ঞেস করল, কি হলো? মায়া সেন হেসে জানালেন, আজ যদি তোমার মা বাবা থাকতেন না, তাহলে খুব খুশি হতেন। এই কথা কানে আসতেই বিক্রমের পলকও বাষ্পে ভরে এলো। ও শান্ত কণ্ঠে জানালো, এখন তো আপনিই আমার পরিবার। এই কথা শুনে মায়া সেন নিজেকে সামলাতে পারলেন না এবং কাঁদতে কাঁদতে ওকে বুকে জড়িয়ে ধরলেন। ওই রাতে দুজনে অনেকক্ষণ একে অপরের সাথে বসে রইলেন। তবে জীবন এত মসৃণ ছিল না। কয়েক মাস পর বিক্রমের সিনেমা রিলিজ হয়ে ফ্লপ হলো। বক্স অফিস দেখেই ওর ক্যারিয়ার যেন শেষ হয়ে গেল। ও নিজেকে কামরায় বন্দি করে ফেলল। ঘণ্টার পর ঘণ্টা বাইরে বেরোল না। ওর মনে হতে লাগল যে সম্ভবত ও কখনোই মেগাস্টার হতে পারবে না। এদিকে মায়া সেনের অবস্থাও খারাপ ছিল, কেননা তিনি জানতেন বিক্রম কতটা মেহনত করেছিল। রাতে যখন বহুক্ষণ পর্যন্ত দরজা খুলল না, তখন মায়া সেন ঘাবড়ে গেলেন। তিনি দরজায় ধাক্কা দিলেন এবং কাঁদতে কাঁদতে ডাকলেন, বিক্রম, দরজা খোলো। ভেতর থেকে কোনো সাড়া এলো না। অবশেষে যখন দরজা খুলল, তখন মায়া সেন দেখলেন বিক্রম মেঝেতে বসে কাঁদছে। ওর চোখ জবা হয়েছিল, ও ভেঙে পড়েছিল। ও কাঁদতে কাঁদতে জানালো, আমি হেরে গেছি মায়াজি। মায়া সেন সাথে সাথে ওর পাশে বসে পড়লেন এবং ওর মুখ নিজের দুহাতে ধরে বোঝালেন, না, তুমি হারোনি। কেরিয়ার শুধুমাত্র একটা সিনেমার নাম নয়। বিক্রম কাঁদতে কাঁদতে জানালো, আমি আপনাকে গর্বিত দেখতে চেয়েছিলাম, তবে আমি কিছুই করতে পারলাম না। এই কথা কানে যেতেই মায়া সেন ওর ঠোঁটের উপর আঙুল রেখে দিলেন এবং জানালেন, তোমার উপস্থিতিতেই আমার জগৎ আলোয় ভরে উঠেছে। এরপর তিনি জীবনের প্রথম ওর কপালে চুমু খেলেন। ওই মুহূর্তটি দুজনের জন্যই অত্যন্ত পবিত্র ছিল। বিক্রম ওই রাতেই প্রতিজ্ঞা নিল যে এখনও শুধু সিনেমা নয়, বরং থিয়েটার ডিরেকশনেও নামবে। ও নিজের কাছে প্রতিজ্ঞা করল যে যতই বাধা আসুক ও হার মানবে না, কেননা এখন ওর জীবনটা শুধু ওর নিজের ছিল না, তাতে মায়া সেনের স্বপ্নগুলোও জড়িয়ে গিয়েছিল। এবং এদিকে মায়া সেনও প্রতিটা ধাপে ওর পাশে দাঁড়িয়েছিলেন। তিনি এখন কেবল ল্যান্ডলেডি ছিলেন না, তিনি ছিলেন ওর সাহস, ওর প্রেরণা, ওর ভালোবাসা। এবং তাদের দুজনেরই বিন্দুমাত্র ধারণা ছিল না যে আগামী বছরগুলো তাদের জীবনে কতটা চরম পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ক্যালেন্ডার দ্রুত এগিয়ে যেতে লাগল এবং দেখতে দেখতে 4 বছর কেটে গেল। এখন বিক্রম আগের সেই রুগ্ন এবং ভীতু তরুণটি আর ছিল না। ওর চোখে আত্মবিশ্বাস পরিষ্কার দেখা যেত। তবে ওর লড়াই এখনও শেষ হয়নি। ও দিনরাত ডিরেকশনের প্রস্তুতি নিচ্ছিল। বহুবার প্রত্যাখ্যান ওর দরজায় কড়া নেড়েছে, তবে প্রতিবার মায়া সেন ওর হাত ধরে ওকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়ে নিতেন। যখনই বিক্রম ক্লান্ত হয়ে স্ক্রিপ্ট বন্ধ করে দিত, মায়া সেন ওর পাশে বসে পড়তেন এবং বলতেন, যেদিন তুমি সফল হবে না, সেদিন আমার মনে হবে আমার জীবনের সব বঞ্চনা দূর হয়ে গেছে। এই কথা শুনে বিক্রম পুনরায় হাড় ভাঙা পরিশ্রমে মেতে উঠত। দুজনের ভালোবাসা এখন অনেক গাঢ় হয়ে উঠেছিল, তবে তারা এখনও দুনিয়ার আড়াল থেকে নিজেদের সমীকরণ লুকিয়ে রেখেছিল। পাড়ার লোকেরা আজও কথা শোনাত। তবে এখন দুজনেরই এসবে আর কিছু যায় আসত না। এক রাতে বিক্রম স্টুডিও থেকে ফিরে দেখল মায়া সেন ছাদে একা বসে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার চোখে জল ছিল। বিক্রম জিজ্ঞেস করল, কি হয়েছে? মায়া সেন নিচু গলায় জানালেন, ভয় লাগে যদি তুমি অন্য কাউকে পেয়ে যাও। এই কথা কানে যেতেই বিক্রম হেসে ফেলল। ও তার হাত ধরে জানালো, আমার জীবনে আপনি ছাড়া আর কেউ আসতেই পারে না। মায়া সেন কাঁদতে কাঁদতে ওর বুকে মাথা রাখলেন, কেননা তার জীবনের প্রথম মনে হয়েছিল যে এবার তিনি সত্যিই একা নন। তারপর সেই ক্ষণটাও এলো যার জন্য দুজনে যুগের পর যুগ ধরে অপেক্ষা করেছিল। খুব ভোরে জাতীয় পুরস্কারের তালিকা এলো। বিক্রম থরথর হাতে নিজের নাম খুঁজছিল। হঠাৎ ওর নজর স্ক্রিনের ওপর আটকে গেল এবং পরের মুহূর্তেই ওর পলক থেকে জল বইতে শুরু করল। সেরা পরিচালক পদের জন্য ও নির্বাচিত হয়ে গিয়েছিল। ও কয়েক সেকেন্ড ধরে স্ক্রিনের দিকে তাকিয়েই রইল। ওর বিশ্বাসই হচ্ছিল না। ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা মায়া সেন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো বিক্রম? পরের মুহূর্তেই বিক্রম কাঁদতে কাঁদতে তার পায়ের কাছে বসে পড়ল এবং জানালো, আমি পেরে গেছি মায়াজি, আপনার বিক্রম সুপারস্টার হয়ে গেছে। এই কথা কানে যেতেই মায়া সেন ফুপিয়ে কেঁদে উঠলেন। তিনি ওকে বুকে জড়িয়ে ধরলেন। দুজনে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল, কেননা এটা কেবল সাফল্যের জয় ছিল না, বরং দুজন ভগ্ন মানুষের ভালোবাসা এবং সংগ্রামের জয় ছিল।
ওই রাতে ছোট্ট বাংলোয় প্রথমবার এত আনন্দ এসেছিল। তবে সবচেয়ে সুন্দর মুহূর্তটা এখনও বাকি ছিল। রাতে বিক্রম মায়া সেনের সামনে হাঁটু গেড়ে বসল এবং কাঁপা স্বরে প্রস্তাব দিল, এবার কি আপনি আমাকে বিয়ে করবেন? এই কথা কানে আসতেই মায়া সেনের পলক বাষ্পে ভরে এলো। তিনি কাঁদতে কাঁদতে শুধু এটুকুই জানালেন, আমি তো তোমার সেই দিনই হয়ে গিয়েছিলাম যেদিন তুমি এই বাংলোয় এসেছিলে। বিক্রমের সুপারস্টার হওয়ার পর দুজনের জীবন যেন পুরোপুরি বদলে গিয়েছিল। তবে তাদের মন আজও সেভাবেই যুক্ত ছিল যেমনটা সেই রাতে যুক্ত হয়েছিল, যেদিন এক রিক্ত যুবক প্রথম বৃষ্টিতে ভিজতে ভিজতে মায়া সেনের দরজায় এসে পৌঁছেছিল। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন সেই বিক্রমেরই চর্চা হচ্ছিল, যাকে একসময় মানুষজন কটু কথা শোনাত। সবাই বলছিল যে ছেলেটি সত্যিই মেহনতে নিজের ভাগ্য বদলে দিয়েছে। তবে বিক্রমের জন্য ওর সবচেয়ে বড় জয় ওর ট্রফি নয়, বরং মায়া সেন ছিলেন, যিনি প্রতিটি অন্ধকার সময়ে ওর হাত ধরে রেখেছিলেন। কিছুদিন পর দুজনে অত্যন্ত সাধারণভাবে মন্দিরে বিয়ে করে নিল। কোনো হইচই নেই, কোনো আড়ম্বর নেই, শুধু সত্যিকারের ভালোবাসা এবং চোখে আনন্দের জল। লাল বেনারসিতে মায়া সেনকে অত্যন্ত অপরূপা দেখাচ্ছিল। আর যখন বিক্রম তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, তখন মায়া সেন কেঁদে ফেললেন, কেননা 5 বছর পর তার শূন্য জীবন পুনরায় রঙে ভরে উঠেছিল। বিয়ের পর বিক্রম তাকে নিজের সাথে বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে গেল। তবে মায়া সেন আন্ধেরির বাংলোটা কখনো ছাড়েননি, কেননা ওই বাংলোটাই ছিল তাদের প্রেমের শুরু। রাতে দুজনে প্রায়ই ব্যালকনিতে বসে পুরনো কথা আলোচনা করতেন। বিক্রম হাসতে হাসতে বলতো, যদি সেদিন আপনার বাড়ির নোটিশটা না দেখতাম তবে হয়তো আমি সারা জীবন একাই থেকে যেতাম। মায়া সেন হেসে বলতেন, আর যদি সেদিন আমি গেট না খুলতাম তবে হয়তো আমি বাঁচতেই ভুলে যেতাম। দুজনে আবার হেসে ফেলতেন, তবে তাদের পলক ভিজে উঠত, কেননা তারা জানতেন যে তাদের প্রেম মসৃণ ছিল না, তা যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে, তবেই এতটা গাঢ় হতে পেরেছে। আস্তে আস্তে বিক্রম একজন সৎ এবং মানুষকে সাহায্যকারী আইডল ডিরেক্টর হয়ে উঠল। আর প্রতিটি সাফল্যের পেছনে ও সব সময় মায়া সেনের হাত ধরে বলতো, আমার জীবনের আসল শক্তি হলেন আপনি। মায়া সেনের চোখে প্রতিবার সেই একই রোম্যান্স চিকচিক করে উঠত, যা একদিন একটা ভেঙে পড়া ছেলেকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। মুম্বাইয়ের সেই ঝোড়ো রাতে শুরু হওয়া গল্পটা এখন এক সুন্দর রূপকথায় পরিণত হয়েছিল, যেখানে দুজন অসম্পূর্ণ মানুষ একে অপরকে পেয়ে চিরকালের মতো সম্পূর্ণ হয়ে গিয়েছিল।